কৃষকের কান্নার পানি আর হাওরের পানি এখন মিশে একাকার। স্কুলের শিক্ষার্থীরা যদি মনে করে যে, বা কলেজের শিক্ষার্থীরা যদি মনে করে যে আজকে গিয়ে আমি কোনো একজন কৃষকের, আমরা 10-15 জন বা 20 জন শিক্ষার্থী গিয়ে কোনো একটা কৃষকের 2 বিঘা জমির ধান কেটে দিব, সে আমাদেরকে খুশি হয়ে যা দেয় দিবে, বা না দেয় না দিবে, অন্তত একটা খুশি হয়ে একটা খাওয়ার আয়োজন তো করবে। এই ধরনের যদি আপনারা সহযোগিতা করতে পারেন। যে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। বাংলাদেশে এখন হচ্ছে ধানের যে প্রধান মৌসুম, অর্থাৎ বোরো মৌসুম। এ সময়ে হাওর অঞ্চলে বিশেষ করে প্রতিটা কৃষকের ঘরে, প্রতিটা গৃহস্থের ঘরে এখন কিন্তু সোনালি ধান আর ধানের যেই গন্ধ, মৌমো গন্ধ, পাকা ধানের যে গন্ধ, সেই গন্ধ ছড়িয়ে থাকার কথা। পুরো হাওর অঞ্চল জুড়ে এখন পাকা ধানের গন্ধ থাকার কথা। আপনি যেই সড়ক দিয়ে চলবেন, হাওরের যেখান দিয়ে চলবেন, সেখানে কিন্তু ধানের একটা গন্ধ থাকতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখন পুরো হাওর অঞ্চল জুড়ে ধান পচে যাওয়ার গন্ধ, পচা ধানের গন্ধ। কৃষকের উঠানে যে ধান আছে, কৃষকের যেই বলা যায় যে খামারে যে ধান আছে, খামারে যে ধানগুলো আছে, সেই ধানে মানে বলা যায় যে ওই যে অঙ্কুরোদ্গম হয়ে গেছে, যেটিকে আমরা বলি ট্যাগ গজিয়ে গেছে, ওইটাকে অনেক এলাকায় বলে যেটাকে। তো এরকম মানে ধানের অবস্থা এবার হাওর অঞ্চলে এমন হয়েছে যে এখন কৃষকের কান্না, অর্থাৎ কৃষকের কান্নার পানি আর হাওরের পানি এখন মিশে একাকার। যেই জমিতে এখন কৃষকরা মানে দলে দলে কাস্তে দিয়ে ধান কাটতেন, পাশে এখন আধুনিক পদ্ধতিতে যেখানে মেশিন দিয়ে ধান কাটার কথা এবং ধান মাড়াই করে বস্তা বোঝাই করে বাড়িতে নেওয়ার কথা, সেখানে এখন কৃষকরা ডুব দিয়ে দিয়ে কোনো মতে কিছু কিছু পচা ধান কেটে আনছেন এবং বলছেন যে যেটুকু পারা যায় সংগ্রহ করে নিয়ে যাই। এবং এই কথা বলতে গিয়ে অনেক কৃষক কেঁদে ফেলছেন। আমরা অনেক রিপোর্ট দেখছি, অনেক কৃষক কেঁদে ফেলছেন। এমনকি সম্ভ্রান্ত গৃহস্থ যারা হয়তো কয়েকশো বিঘা জমিতে ধান চাষ করে, তাদের অবস্থাও কিন্তু একই হয়েছে। এবারে হাওরে ধানের ফলন মোটামুটি ভালোই ছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু গড়ে যেটি তথ্য পাওয়া যাচ্ছে 50-55% বেশি ধান কাটা হয় নাই। কোনো কোনো জেলায় আরও কম কাটা হয়েছে, কোথাও হয়তো একটু বেশি কাটা হয়েছে। কিন্তু এই যে বিপুল পরিমাণে ধান যেগুলো পানির নিচে চলে গেল, এখনও যেই ধান আছে সেগুলোও যে খুব আশা আছে কৃষক ঘরে তুলতে পারবেন, সেটিও বলা যাচ্ছে না। কারণ আবহাওয়া অফিস বলছে যে এখনকার যে বৃষ্টিপাতটা রয়েছে, এই বৃষ্টিপাতটা আগামী 6 মে পর্যন্ত থাকতে পারে। এরপরেও নাকি আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যে কারণে আগামী যেহেতু এক সপ্তাহ বৃষ্টির মানে একেবারে পুরো রোদ উঠবে না সেরকম একটা পূর্বাভাস বলা হচ্ছে। ফলে কৃষকের মনের মধ্যে যেই কষ্ট, সেই কষ্ট কিন্তু দূর হচ্ছে না। যাদের মনে হয়তো একটু আশা আছে যে বৃষ্টি হলে পানি কিছুটা চলে গেলে হয়তো কিছু ধান ভেসে উঠবে, কিছু সংগ্রহ করবেন, সেই আশাটাও কিন্তু এখন আস্তে আস্তে দুরাশায় পরিণত হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে এবারে হাওরের কৃষকরা পড়ে গেছেন। শুধু তাই না, হাওরের কৃষকদের এই দুর্দশা মানে কিন্তু হচ্ছে আমাদের পুরো দেশের দুর্দশা। পুরো দেশের দুর্দশা কেন বলছি? কারণ আমাদের যেই ধানের যে উৎপাদন, সেই উৎপাদনের 52-55% হয় শুধুমাত্র এই বোরো মৌসুমে। এবং এ সময়ে প্রায় 2,20,00,000 থেকে 2.5 কোটি মেট্রিক টন ধান আমাদের এই মৌসুমে উৎপাদন হয়। তাহলে আপনারা বোঝেন যে এই ফসলের যদি একটা বড় অংশ ক্ষতি হয়ে যায়, তাহলে সেটি আমাদের পুরো খাদ্য অভ্যাস মানে পুরো খাদ্যের যে নিরাপত্তা, সেইটার উপরে একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। এবারে যে অতি বর্ষণ, এই সময়ে এরকম 3 দিন 4 দিন 5 দিন 7 দিন ধরে যে বর্ষণ, এটি কিন্তু বেশ অস্বাভাবিক মনে হয়। অনেক বছর কিন্তু এই ধরনের বর্ষণ দেখা যায় নাই। আমরা মানে দেখছি যে হয়তো ধান কাটা একবারে শেষের দিকে চলে গেছে, হঠাৎ জলোচ্ছ্বাস চলে এসেছে বা পানি এসে গেছে, এরকম হয়েছে অনেক সময়। কিন্তু এত আগে যে এবার এই হাওড়াঞ্চলে চলে আসবে বর্ষা, শুধু হাওড়াঞ্চল বলছি কেন, এবারের যে বৃষ্টিপাতটা হচ্ছে, এই বৃষ্টিপাতটা কিন্তু পুরো দেশের সব জায়গাতেই হচ্ছে। ফলে অন্যান্য অঞ্চল, যেমন যদি চলনবিল বলেন বা অন্যান্য অঞ্চলে বলেন, সেখানেও কিন্তু ধান কাটতে গিয়ে কৃষকদের ঝামেলায় পড়তে হচ্ছে। এই কারণে ঝামেলায় পড়তে হচ্ছে যে এখন কিন্তু হাওর অঞ্চল বলেন বা সমতল অঞ্চল বলেন, কোথাও কিন্তু কৃষি শ্রমিক আর খুব সহজে পাওয়া যায় না। কৃষি শ্রমিক পাওয়াটা কিন্তু খুবই কঠিন কাজ। তো যাই হোক, সেই জায়গাটা কিন্তু দখল করেছিল আমাদের যেই হারভেস্টার মেশিন। সেই হারভেস্টার মেশিন দিয়ে কিন্তু গত কয়েক বছর বেশ ভালো ধান সময় মতো তুলে ফেলা গেছে। এবং এই হারভেস্টার মেশিনগুলো যেহেতু কৃষকরা মোটামুটি সরকারের কাছ থেকে একটা ভালো ভর্তুকি পেয়ে সেগুলো কিনেছিলেন, সেগুলোকে কাজে লাগিয়েছেন।
তাদের ফসল সংগ্রহের জন্য এই হারভেস্টার মেশিনে কিন্তু ধান সংগ্রহের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করত। কিন্তু এবারে এই যে বৃষ্টি যেভাবে হয়েছে, এখন জমিতে যদি কাদা থাকে, জমিতে যদি পানি থাকে, তাহলে তো আর হারভেস্টার মেশিন চালানো খুব কঠিন, এবং হারভেস্টার মেশিন দিয়ে তখন কিন্তু ধান সংগ্রহ করাও কঠিন। সব ধরনের হারভেস্টার মেশিন কিন্তু সেটাকে সাপোর্টও করে না। ফলে শুধু এই হাওর অঞ্চল নয়, দেশের অন্যান্য অঞ্চলে ধান কাটতে গিয়েও কিন্তু এবারে গৃহস্থ মানে কৃষককে কিন্তু বেশ ভালো ঝামেলায় পড়তে হচ্ছে। কারণ জমিতে পানি আছে, ম্যাক্সিমাম জায়গাতে পানি আছে, কিছু কিছু এলাকায় হয়তো কৃষকরা ধানটা কাটতে পারছেন ঠিক মতো, কিন্তু অনেক এলাকাতেই কিন্তু এখনও পুরোপুরিভাবে ধান কাটা মানে শেষ করা যায় নাই। ম্যাক্সিমাম এলাকাতে হাওরেই যেহেতু সবার আগে ধান আসে, অন্যান্য অংশে কিন্তু ধান আরও পরে কাটা হয়। ফলে অন্যান্য অংশের ধানও কিন্তু এখন পর্যন্ত যেই কাটার যে কাজ সেটি কিন্তু ভালোভাবে মানে 50%ও শেষ হয় নাই। এ কারণে এখন এই বৃষ্টিপাতটা যদি অন্যান্য অঞ্চলেও থাকে এবং খেতে যদি ধান খেতে যদি পানি থাকে, তাহলে ধান কাটার ক্ষেত্রে কিন্তু এবার আরও বড় ধরনের বিপদে পড়বেন কৃষকরা। হারভেস্টার মেশিনও সেভাবে কিন্তু ব্যবহার করা যাবে না। সব মিলিয়ে আমাদের এবারের যে বোরো ধানের যে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ভালোই, 50 লাখ হেক্টর জমিতে ধান চাষ হয়েছিল এবং ফসলের অবস্থাও ভালো ছিল। এখন শুধু সংগ্রহ করার যেই কাজ, সেই কাজটার জন্য কিন্তু কৃষকরা বিপাকে পড়ে যাচ্ছেন। এই অবস্থার মধ্যে উপায় কি? উপায় হচ্ছে যে আসলে কৃষি শ্রমিক, বিশেষ করে হাওর অঞ্চলে তো পানির নিচে চলে গেছে, সেটা যেটা চলে গেছে সেটার এক ধরনের হিসাব। কিন্তু অন্যান্য অঞ্চলে যেখানে ধান কাটা চলছে, যেখানে কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না, সেই অঞ্চলের জন্য আসলে বিশেষ ব্যবস্থা দরকার। বিশেষ ব্যবস্থা কী ধরনের? ভাইরে, আমাদের এই যে ধান, এই ধানটা হচ্ছে আমাদের বছরের প্রধান খাদ্য ফসল। এটাকে উৎপাদন করার জন্য যে দিক থেকে সুযোগ থাকে, আমরা হয়তো আগে দেখেছি যে যখন যুবলীগের লোকজন, ছাত্রলীগের লোকজন ধান কাটতো, আমরা খুব ট্রল করতাম, এটা নিয়ে অনেক ট্রল হতো, খুব মানুষজন হাসাহাসি করতো। হ্যাঁ, অনেক কর্মকাণ্ড যেখানে হয়েছে, যেগুলোতে অনেকেই শুধুমাত্র ফটো সেশন করার জন্য করেছেন, সেগুলো নিয়ে ট্রল হতো। কিন্তু এর বাস্তবতা হচ্ছে যে কিছু কাজও কিন্তু হয়েছিল। আমরা দেখেছি যে অনেক একেবারে গরিব কৃষক, যে হয়তো শ্রমিক নেওয়ার সামর্থ্য নাই, এরকম অনেকের ধান কিন্তু সেই কর্মীরা কিন্তু কেটে তুলে দিয়েছেন। তুলে দেওয়া কিন্তু সহজ। যেমন যদি গ্রাম এলাকার কোনো শিক্ষার্থীদের যদি ধান কাটার অভ্যাস থাকে, অনেকের আছে, গ্রাম এলাকায় কিন্তু বেশিরভাগেরই শিক্ষার্থীদের ধান কাটার অভ্যাস আছে। এখন একটা স্কুলের শিক্ষার্থীরা যদি মনে করে যে, বা কলেজের শিক্ষার্থীরা যদি মনে করে যে আজকে গিয়ে আমি কোনো একজন কৃষকের, আমরা 10-15 জন বা 20 জন শিক্ষার্থী গিয়ে কোনো একটা কৃষকের 2 বিঘা জমির ধান কেটে দিব, সে আমাদেরকে খুশি হয়ে যা দেয় দিবে, বা না দেয় না দিবে, অন্তত একটা খুশি হয়ে একটা খাওয়ার আয়োজন তো করবে। এই ধরনের যদি আপনারা সহযোগিতা করতে পারেন, যে আবার ধরেন যে এলাকার যারা এখন বেকার যুবক আছেন, কোনো কাজকর্ম নাই, অন্য এলাকায় গিয়ে যদি আপনারা ধান কাটতে পারেন, ভালো পয়সা পাবেন। আবার যদি আপনার মনে হয় যে আমাদের যেহেতু প্রধান ফসল, একটু চলেন আমরা যাই, গিয়ে একটু ওই এলাকার ধানটা তুলে দিয়ে আসি। অন্য সময় আপনারা অন্য কাজ হয়তো অনেকেই করেন, কিন্তু গ্রামে যারা থাকেন তাদের কিন্তু ধান কাটার অভ্যাস কম বেশি সবারই আছে, বা ধান কাটার অন্যান্য কাজে একটু সহযোগিতা করার অভ্যাসও কিন্তু মানে আছে। তো সেই কাজগুলো যদি আমরা এখন একটু একজন আরেকজনের কাছে, অর্থাৎ বিশেষ করে কৃষকদের কাছে যদি পাশে গিয়ে যদি আমরা একটু দাঁড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ফসলটা যতটুকু হয়েছে, এটা যদি আমরা ঠিকমতো ঘরে তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের একদিকে যেমন ওই কৃষকটাও উপকার পেল, পাশাপাশি আমাদের সবার খাদ্যের নিরাপত্তাটা কিন্তু তৈরি হলো। যদি এই মৌসুমে ঠিকমতো আমরা ধান তুলতে না পারি, এর ফলাফলটা কিন্তু আমাদেরকে সারা বছরই ভোগ করতে হবে। এমনিতেই আমাদের অর্থনৈতিক যে অবস্থা, তাতে করে শুধু আমদানি নির্ভর হলে হবে না। আমাদের যেহেতু এখন খাদ্য আমরা নিজেরা উৎপাদন করি, সেই ক্ষেত্রে এটা একটা প্রধান ফসল। আসুন না সবাই আমরা একটু কৃষকদের পাশে দাঁড়াই। যে যা বলে বলুক, যে হাসাহাসি করে করুক, চলেন না এবার আমরা একটু যারা বেকার আছি, যারা শিক্ষার্থী আছি গ্রামে গঞ্জে, তারা একটু সবাই কৃষকদের পাশে গিয়ে দাঁড়াই, তাদের ধানটা সংগ্রহ করে দেই। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।